একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আলোচনায় আছি আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে গতির সমীকরণ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব প্রাস বা প্রক্ষেপক নিয়ে। ধরো একজন খেলোয়াড় একটি বলকে এভাবে ভূমির সাথে তীর্যকভাবে শূন্যে নিক্ষেপ করলো। বলটি উপরে উঠবে, তারপর আস্তে আস্তে নিচে নেমে আসবে। এভাবে কোনো বস্তুকে এই অনুভূমিকের সাথে যদি তীর্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয় তাহলে সেটিকে বলা হয় প্রাস বা প্রক্ষেপক। আমরা প্রাস বা প্রক্ষেপকের সংজ্ঞা এভাবে দিতে পারি: অনুভূমিকের সাথে তীর্যকভাবে কোনো বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে এবং এর গতিকে প্রাসের গতি বলে। প্রাস বা প্রক্ষেপককে ইংরেজিতে প্রজেক্টাইল বলা হয় এবং এর গতিকে বলা হয় প্রজেক্টাইল মোশন। এবারে আমরা প্রাসের গতিপথ কেমন হয় সেটা দেখব। ধরো একটি বস্তুকে এই ও বিন্দু থেকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে তীর্যকভাবে ভি নট বেগে নিক্ষেপ করা হলো। যেহেতু বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, সেহেতু এই ভেক্টর রাশিকে আমরা দুটো উপাংশে বিভক্ত করতে পারি। তোমরা ভেক্টর অধ্যায়ে জেনেছো কিভাবে ভেক্টর রাশিকে দুটো উপাংশে বিভাজিত করা যায়। এখানে আদিবেগ ভি নটকে আমরা যে দুটি উপাংশে বিভাজিত করব সেটি হচ্ছে একটি অনুভূমিক উপাংশ, অনুভূমিক বরাবর যে উপাংশটি সেটি অনুভূমিক উপাংশ, এবং উল্লম্ব বরাবর যে উপাংশ সেটি হচ্ছে উল্লম্ব উপাংশ। এখান থেকে আমরা যখন অনুভূমিকের উপর একটি লম্ব টানব, এই এক্স অক্ষ বরাবর এই লম্বটি যে অংশ কাট করবে অর্থাৎ এই অংশটি হবে অনুভূমিক উপাংশ। আমরা এটিকে ভি এক্স নট দিয়ে প্রকাশ করলাম। আবার এখান থেকে যদি আমরা একটি লম্ব টানি ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে অংশ কাট করবে অর্থাৎ এই অংশটুকু হবে উল্লম্ব উপাংশ, আর এটিকে আমরা এখানে প্রকাশ করেছি ভি ওয়াই নট দিয়ে। এখন এখানে একটি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হবে, কারণ আমরা এখানে একটি লম্ব টেনেছি, কোণটি 90 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে এটি হচ্ছে ভূমি আর এটি হচ্ছে অতিভুজ। আর এখানে যেহেতু থিটা নট আছে কোণটি, তাহলে আমরা বলতে পারি cos থিটা নট ইকুয়াল টু ভি এক্স নট ডিভাইডেড বাই ভি নট। ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ভি এক্স নট, অতিভুজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভি নট। এখান থেকে আমরা লিখতে পারি এই ভি নটটিকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হবে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। তাহলে আমরা অনুভূমিক উপাংশ পেয়ে গেলাম আদিবেগের। আবার আমরা এখন বের করব উল্লম্ব উপাংশ অর্থাৎ ভি ওয়াই নট। এখানেও এটি একটি সমকোণী ত্রিভুজ হবে, যেহেতু আমরা লম্ব টেনেছি, এটি 90 ডিগ্রি। এই কোণটি যেহেতু থিটা নট, তাহলে এই কোণটিও হবে থিটা নট। এখন এই সমকোণী ত্রিভুজের এই কোণটি যদি থিটা নট হয়, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সাইন থিটা নট ইকুয়াল টু ভি ওয়াই নট ডিভাইডেড বাই ভি নট। কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে ভি ওয়াই নট এবং অতিভুজ হচ্ছে ভি নট।
তোমরা সবসময় একটি জিনিস খেয়াল রাখবে, সেটি হচ্ছে এই যে কোণটি আছে না, এই কোণটি সবসময় হবে ভূমি এবং অতিভুজের মধ্যে। যেহেতু এটিকে আমরা কোণ ধরেছি এখন, সেক্ষেত্রে এটিকে ভূমি ধরতে হবে, এটিকে অতিভুজ ধরতে হবে, আর এটি তাহলে হলো লম্ব। আমরা এভাবে এটি লিখলাম। এখান থেকে আমরা আগের মতো ভি নটকে যদি এপাশে নিয়ে যাই, তাহলে লিখতে পারি ভি ওয়াই নট ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। এটি হচ্ছে আদিবেগের উল্লম্ব উপাংশ। টি সময় পর ধরে নিলাম বস্তুটি এই বিন্দুতে আসলো। এখন এর বেগ হলো ভি। এই বেগেরও দুটো উপাংশ থাকবে, অনুভূমিক উপাংশ আর একটি হচ্ছে উল্লম্ব উপাংশ। আমরা এখানে অনুভূমিক উপাংশকে ভি এক্স দিয়ে প্রকাশ করলাম, উল্লম্ব উপাংশকে ভি ওয়াই দিয়ে প্রকাশ করলাম। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। গতির সমীকরণ থেকে এটি আমরা জেনেছি। এখানে ভি ছিল শেষ বেগ, ভি নট আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আমরা যখন এই বেগের অনুভূমিক উপাংশ নিব, তখন আমরা এখানে ভি এর জায়গায় লিখব ভি এক্স, আর এখানে ভি নটের জায়গায় লিখব ভি এক্স নট, কারণ আমরা এখানে অনুভূমিক উপাংশটি নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি ভি এর জায়গায় ভি এক্স, ভি নটের জায়গায় ভি এক্স নট। আর এখন বস্তুটি যখন এখানে আছে, তখন বস্তুটির উপরে যে ত্বরণ কাজ করছে সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। আর অভিকর্ষজ ত্বরণ আমরা জানি যে সেটি খাড়া নিচের দিকে লম্বভাবে ক্রিয়া করে। এখন আমরা যখন অনুভূমিক উপাংশ নিয়েছি বেগে ভি এক্স, তাহলে অনুভূমিক বরাবর এই অভিকর্ষজ ত্বরণের কোনো প্রভাব থাকবে না, কারণ অভিকর্ষজ ত্বরণ জি কাজ করছে এখানে খাড়া নিচের দিকে লম্বভাবে। তাহলে অনুভূমিক বরাবর জি এর কোনো প্রভাব নেই, সেজন্য এখানে ত্বরণ হবে শূন্য। আর ভি এক্স নট আমরা আগেই বের করেছি, ভি নট কস থিটা নট, আমরা সেটি এখন এখানে বসিয়ে পেলাম ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট। এবারে আমরা এই বেগের ভি এর উল্লম্ব উপাংশ অর্থাৎ ভি ওয়াই বের করব। যখন উল্লম্ব উপাংশ নিব আমরা ভি ওয়াই লিখব। এখানে ভি নট আদি বেগের উল্লম্ব উপাংশ নিতে হবে ভি ওয়াই নট। এখন অভিকর্ষজ ত্বরণ কাজ করছে খাড়া নিচের দিকে জি, নিচের দিকে খাড়া উল্লম্বভাবে কাজ করছে। বস্তুটিকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি, বস্তুটি চাচ্ছে উপরের দিকে যেতে, অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে, ফলে বস্তুটির বেগ হ্রাস পাবে। আর এখানে দুটো বিপরীত হওয়ায় এখানে একটি মাইনাস চিহ্ন হবে এই ত্বরণের জায়গায়, তাহলে আমরা এখানে লিখব মাইনাস টি। আর এখানে টি সময়, তাহলে টি লিখলাম। ভি ওয়াই নটের মান আমরা বসাতে পারি। ভি ওয়াই নটের মান আমরা আগে পেয়েছিলাম ভি নট সাইন থিটা নট, আমরা সেটি বসিয়েছি। আর এখানে আছে মাইনাস জি টি। আমরা জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটিও একটি গতির সমীকরণ। এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখানে যখন বস্তুটি এই জায়গায় আসবে অর্থাৎ এই বিন্দুতে আসবে, এই অনুভূমিক বরাবর একটি দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটি হচ্ছে এইটুকু। আবার উল্লম্ব বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটি হচ্ছে এইটুকু। আমরা এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটিকে এক্স দিয়ে প্রকাশ করব, আর ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটিকে ওয়াই দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা যখন অনুভূমিক দূরত্ব নিব তখন এস এর জায়গায় লিখব এক্স, ভি নটের জায়গায় আদিবেগের আমরা অনুভূমিক উপাংশটা নিব ভি এক্স নট, এখানে টি আছে। একটু আগে বলেছি যে অনুভূমিক বরাবর অভিকর্ষজ ত্বরণের কোনো প্রভাব নেই, সেজন্য এখানে 0 হবে। আর ভি এক্স নটের মান যদি আমরা এখন বসাই, তাহলে আমরা পাবো ভি নট কস থিটা নট টি। একইভাবে আমরা উল্লম্ব দূরত্ব বের করতে পারি। উল্লম্ব দূরত্ব হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ওয়াই আমরা ধরেছি।
এই এস এর জায়গায় আমরা তাহলে লিখব ওয়াই। এখানে আদিবেগের তাহলে উল্লম্ব অংশ হবে ভি ওয়াই নট টি হবে, আর এখানে হাফ আছে হাফ বসিয়েছি, টি স্কোয়ার আছে টি স্কোয়ার বসিয়েছি। ঠিক আগের মতোই এখন যে ত্বরণটি কাজ করছে সেটি অবিকর্ষিত ত্বরণ এবং সেটি নিচের দিকে কাজ করছে বলে এখানে হবে মাইনাস জি। এবারে আমরা ভি ওয়াই নটের মান আগে যেটি বের করেছিলাম সেটি বসাবো। বসালে পাচ্ছি ভি নট সাইন থিটা নট টি, আর এখানে হচ্ছে মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমরা অনুভূমিক দূরত্ব পেলাম, উল্লম্ব দূরত্ব পেয়ে গেলাম। এখন x is equal to v naught cos theta naught t থেকে আমরা লিখতে পারি t is equal to x by v naught cos theta naught, অর্থাৎ এই t is equal to যখন আমরা নিব এইটি রাশিটি এদিকে গেলে নিচে চলে আসবে, x by v naught cos theta naught হয়ে যাবে। t এর এই মানটি আমরা এখন এই সমীকরণে বসাবো। y is equal to এখানে আছে v naught sin theta naught এই টি এর জায়গায় আমরা এইটি বসালাম, মাইনাস হাফ জি টি স্কোয়ার আছে টি এর জায়গায় আমরা এটি বসালাম, স্কোয়ার বসালাম। ভি নট আর ভি নট যদি কাটাকাটি করি, এখানে সাইন থিটা নট আছে আর কস থিটা নট আছে নিচে। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা, তাহলে এখানে যেহেতু থিটা নট আছে আমরা টেন থিটা নট লিখতে পারি, আর এখানে এক্স আছে মাইনাস হাফ জি, এটিকে আমরা স্কোয়ার উঠালে এক্স স্কোয়ার হবে উপরে, আর এখানে হবে ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এখন এই থিটা নট যেটি ছিল সেটি ছিল যে কোণে নিক্ষেপ করা হয়েছে বস্তুটিকে। সময়ের সাথে সাথে তো যে কোণে নিক্ষেপ করা হয়েছে সেটার পরিবর্তন হবে না, তাহলে থিটা নট একটি ধ্রুব রাশি, জি ওই স্থানের জন্য ধ্রুব আমরা জানি। ভি নট আদিবেগ, যে আদিবেগে নিক্ষেপ করা হয়েছে সময়ের সাথে তো আর আদিবেগ পরিবর্তন হবে না, তাই ভি নটটা হবে ধ্রুব। এখানে থিটা নট যেহেতু ধ্রুব, কস স্কয়ার থিটা নট ধ্রুব, তাহলে সব ধ্রুবকগুলোকে আমরা একটা রাশি হিসেবে ধরে নিতে পারি। এখানে থিটা নট আছে আর টেন আছে, তাহলে টেন থিটা নটটাকে আমরা একটা ধ্রুব রাশি ধরতে পারি। আমরা ধরতে পারি সেটি এ মাইনাস হাফ জি বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, এটিকে আমরা আরেকটি ধ্রুব রাশি সব মিলিয়ে ধরতে পারি বি। এখন এ আর বি এর মান যদি আমরা বসাই তাহলে পাচ্ছি y is equal to ax plus bx স্কয়ার, আর এটি হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। তাহলে প্রাসের গতিপথ হবে একটি প্যারাবোলা বা অধিবৃত্ত। আজকে এইটুকুই, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।